উপস্থাপন করে আমরা একটা চ্যালেঞ্জ নিই রাকিব ভাই, যে আসুন আগামীকাল টিএসসিতে অথবা যে কোনো একটা জায়গায় আপনারা 15 বছরের সকল কার্যক্রম সারা দেশের সকল শিক্ষার্থীর কাছে প্রকাশ করবেন, আমরা আমাদের সকল কার্যক্রম প্রকাশ করব, এবং এই 6 মাসে আপনারা কি করেছেন সেটা সকল শিক্ষার্থীদের কাছে আপনারা ওপেন প্রজেক্টরে দেখানোর ব্যবস্থা, প্রদর্শনের ব্যবস্থা করুন, আমরাও করি। এরপর সাধারণ শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেবে কারা ওপেন সংগঠন আর কারা গুপ্ত সংগঠন। যারা 15.5 বছরের তাদের কর্মীটাই চিনাইতে সাহস দেখায় না, তারা আমাকে আমার কর্মসূচি জানতে চায়। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি ছাত্রলীগের সাথে সংযুক্ত থাকা 6 জনকে কেন আপনাকে বহিষ্কার করতে হয়েছে? এর কি হবে? শেখ হাসিনা যেদিন প্রথম ক্ষমতা নিয়েছে 2009 সালে, 6 জন ছাত্রলীগের সাথে যুক্ত থাকার কারণে কেন তাদেরকে বহিষ্কার করতে হয়েছে? এই উত্তর দিবেন প্লিজ। আমি প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি ঘোষণার পর 6 জন ছাত্রলীগের পোস্ট দাঁড়ি ছিল, তাদেরকে ওনারা বহিষ্কার করেছেন, এটা কি সম্ভব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, টকশোতে ছাত্রদল এবং ছাত্র শিবিরের সভাপতির তুমুল বিতর্ক। ছাত্রদলের সভাপতি রাকিবকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। গত 15 বছর ছাত্র শিবির যা কার্যক্রম করেছে তা একটি টিএসসিতে প্রকাশ করবে, আর ছাত্রদল 15 বছর যা কার্যক্রম করেছে সেটা প্রকাশ করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম ভাই। কিন্তু ছাত্রদলের সভাপতি সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট না করে উল্টো ছাত্র শিবিরকে গুপ্ত সংগঠন বলেছেন। তো সব মিলিয়ে আজকের এই টক শোটি খুব টান টান উত্তেজনা। তো শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে শুনবেন। তো আসুন আমরা বিস্তারিত টক শোটি দেখে আসি। দর্শকের কাছে আসতে চাই, আসলে কি গুপ্ত শিবিরের মানে যে অভিযোগটি সেই অস্তিত্ব আসলেই আছে কিনা, মানে কোন কোন জায়গায় এই গুপ্ত শিবির রয়েছে তারা কেন প্রকাশ্যে না, মানে আন্ডারগ্রাউন্ড রাজনীতির যে অভিযোগ সেটি থেকে কেন বের হয়ে আসতে পারছে না ছাত্র শিবির? গুপ্ত শিবির বা গুপ্ত সংগঠন নামে আমাদের সম্মানিত রাকিব ভাই যে কথাগুলো বললেন, অভিযোগ বলেছেন, এটা আসলে ওনারা মুখস্থ করেছেন। আমার কাছে মনে হয়েছে যে ওনারা পলিটিক্যাল যে এজেন্ডা ঠিক করা দরকার একটি ছাত্র সংগঠনে, সেটা ঠিক করতে না পেরে ওনারা এই এজেন্ডাটা কি নিয়েছেন। তো এক্ষেত্রে আমি একটি গল্প দিয়ে শুরু করতে চাই। আমি যখন ফার্স্ট টাইম ঢাকায় এসেছি, তো একবার সদরঘাট থেকে মিরপুর যাচ্ছিলাম। আপনি জানেন যে ফার্ম গেট এলাকায় ওই যারা হচ্ছে ছিনতাইকারী, এদের একটা চক্র থাকে, আপনাদের অভিজ্ঞতা থাকতে পারে, রাকিব ভাইয়ের ভালো অভিজ্ঞতা থাকতে পারে বিষয়ে। তো সেখানে যখন গিয়েছি জানলার পাশ থেকে মোবাইল টান দেওয়া হয়, তো টান দেওয়ার পর দেখা যাচ্ছে যে বাহিরে এবং ভিতরে, অর্থাৎ গাড়ির ভিতর থেকেও একটা গ্রুপ এই চোর চোর ছিনতাইকারী বলে চিৎকার দিয়ে ওঠে। তো দেখা গেল পরে যারা ভিতর থেকে চিৎকার দেয় তারাও ছিনতাইকারী, যে মোবাইল নিয়ে গেছে সেও ছিনতাইকারী, তার আশপাশে যারা থাকে সবাই ছিনতাইকারী। তো রাকিব ভাইয়ের গল্পটা মানে গুপ্ত বলাটা আমার কাছে কেন জানি সেটার সাথে বেশ সিমিলার মনে হয়, যে গুপ্ত। এখন আসেন আমি যদি রাকিব ভাইকে প্রশ্ন করি যে গত 15 বছর ওনাদের কাউন্সিল কতটি হয়েছে, কতটিতে কমিটি আছে, ইভেন এই 5ই আগস্টের পরে যে বাংলাদেশ, এখানে তো ওনারা কাউন্সিল দিতে পেরেছেন। আমি ওনাকে প্রশ্ন করতে জানি কতটি শাখায় কাউন্সিল দিতে পেরেছেন। ছাত্র শিবির মতো একটি সংগঠন, আমরা সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের সদস্য সম্মেলন করেছি ডিসেম্বর 31 তারিখ। জাস্ট 11 দিনের ব্যবধানে আমাদের 132টি শাখা সব জায়গায় আমরা কমিটি দিয়েছি, এবং কমিটিগুলো আমরা সোশ্যাল মিডিয়া সহ সব জায়গায় প্রচার করেছি। এরপর আসেন আপনি যদি কার্যক্রমের দিক থেকে আসেন, যে ছাত্র শিবির একটা সায়েন্স ফেস্ট করেছে, এটা তো আলহামদুলিল্লাহ গোপনেই করেছি আমরা, ঠিক না? আপনারাও দেখেননি মিডিয়াতে, রাইট? এরপর হচ্ছে আমরা সদস্য সম্মেলন করেছি, আশা করি এটাও খুব গোপনে হয়েছে, আমাদের রাকিব ভাই এটা দেখেননি। আমরা আমাদের বইমেলা স্টল আছে, আশা করি রাকিব ভাই সেটাও দেখছেন না, এটা ওনার চোখে আসে না। এরপরে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছি, প্রত্যেকটা হলে হলে সকল ছাত্ররা দেখেছে, শিক্ষার্থীরা দেখেছে, সবাই দেখেছে, সারা বাংলাদেশ সবাই দেখেছে, কিন্তু আমার রাকিব ভাই দেখেন না। এরপর হচ্ছে আমি একটু শেষ করবো প্লিজ, যেহেতু ইস্যুটা হচ্ছে, এবং এটা আশা করি সলভ হয়ে যাবে আজকের পরে। যদি রাকিব ভাই এরপরে এই প্রসঙ্গটা আনে, তাহলে রাকিব ভাইকে আমি ওই চোরের গল্পের বাহিরে আসলে কোনোটাই আমি স্বীকৃতি দিতে পারবো না, সে চোরের গল্পটার মধ্যে আমাকে থাকতে হবে রাকিব ভাইকে নিয়ে। এরপর আমি যেটা বলবো যে আমরা প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যাচ্ছি, আপনি খেয়াল করবেন, এবং আমরা সরাসরি ছাত্রদের মুখোমুখি হচ্ছি। মিট দ্য ব্রিলিয়ান্টস এবং আস্ক শিবির, নো শিবির, সবগুলো ক্যাম্পাসে আমরা এটা আয়োজন করছি, এবং ছাত্ররা আমাদেরকে ইচ্ছা মতো প্রশ্ন করতে পারছে। রাকিব ভাই এরকম কয়টা আয়োজন করেছে উনি বলবেন। দেন আমরা শিক্ষার্থীদেরকে নিয়ে অনেকগুলো বৃত্তি প্রকল্প চালু করেছি, বেশ কিছু প্রোগ্রাম সব জায়গায়, আমাদের প্রত্যেকটা ক্যাম্পাসে আমাদের প্রকাশনাগুলোর প্রদর্শনী হচ্ছে। তাহলে রাকিব ভাই কোন সেন্স থেকে, কোন যুক্তিতে গুপ্ত বলে, এটা রাকিব ভাই ভালো জবাব দিতে পারবে। তবে ওনাদের যে রাজনীতি, ওনারা যেটা রাজনীতি করছেন, ওনারা আসলে গঠনমূলক রাজনীতির মধ্যে নেই, ওনারা হচ্ছে এক ধরনের আগের মতো দখলদারিত্ব এবং ফ্যাসিবাদ কায়েমের যে রাজনীতি সেদিকে ধাবিত হচ্ছে। এবং আমরা ওনাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করেছি, 5ই আগস্টের পরে ওনাদের সাথে সাক্ষাৎ করে বুঝিয়েছি, এবং আমরা ইনডিরেক্টলি অনেকভাবে কৌশলে মেসেজগুলো দেওয়ার চেষ্টা করেছি। দেখুন, 5ই আগস্টের আগের রাজনীতি আর পরের রাজনীতি এক না, আপনারা আসুন ভালো ধারায় আসুন, আমরা আপনাদেরকে সহযোগিতা করবো, আমরা মিলেমিশে রাজনীতি করি। এবং ছাত্র রাজনীতির প্রতি যে একটা তিক্ততা জন্ম নিয়েছে, একটা ট্রমা জন্ম নিয়েছে, এটা যদি আমরা ঐক্যবদ্ধভাবে কাজ না করি সেটা দূর হবে না। তো আমাদের রাকিব ভাই গতকাল ওনাদের ছাত্র সংগঠন যে কাজটা করলো কুয়েটে, সেটা তো সারা মানে আমরা মিডিয়াতে সবাই দেখেছি স্পষ্ট, সেখানে ছাত্র দল কিভাবে সেটার সাথে যুক্ত ছিল এবং যুব দলের কারা সেটা, এবং আলহামদুলিল্লাহ রাকিব ভাই খুব শুরুতে স্বীকার করে নিয়েছেন যে যুব দল এবং স্থানীয় বিএনপি তারা সেখানে যুক্ত ছিল এবং তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল, এটা ফুটেজে সবাই দেখেছে। এখন তো আর 1990 সাল 80 সাল না, যেখানে
সোশ্যাল মিডিয়া নেই, কারো হাতে মোবাইল নেই, শুধুমাত্র যদি ক্যাচ মানে যেটা ভিডিও ক্যামেরা সেটা ছাড়া কিছু নেই, বিষয়টা তা না। এখন তো সবকিছু সবার কাছে অবারিত। তো এরপরও রাকিব ভাইয়ের এই লজিকটা আসলে কোনো যুক্তি আমি মানতে পারছি না, এবং আশা করি আজকের দিনের পরে রাকিব ভাই এই সমস্ত শব্দ আর ব্যবহার করবে না। আর ওপেন সংগঠন হিসেবে উনি আমাকে উত্তরটা অবশ্যই দিতে হবে যে গত 15 বছর ওনাদের কাউন্সিল এবং ওনাদের কার্যক্রম কি ছিল, আর এই 6 মাসে ওনাদের কাউন্সিল এবং কি কি কার্যক্রম ওনারা করেছে, এই জাস্ট এই দুইটা বিষয় বললে আমরা ওপেন সংগঠনের সংজ্ঞাটা আশা করি আজকে ক্লিয়ার হয়ে যাবে। 1 মিনিটে জবাব নিয়ে আমরা জবাব দেই। এই 15.5 বছরে আমি আজ থেকে 6 মাস আগে বক্তব্যে বলেছি, যদি শিবিরের সৎ সাহস থেকে আল্লাহকে তারা শুধু ভয় পায়, হাসিনাকে ভয় পায় না, তারাই বলেছে 15.5 বছরের কমিটি একটি নাম প্রকাশ করতে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি প্রকাশ করতে বলেন। এত মানে মিডিয়াতে এসে আমি আসলে খুবই দুঃখিত হই। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমিটি 15 বছরটা এখন দিতে পারবেন আমাকে। আমি নেক্সট ইয়েতে বলতে আমি চাচ্ছি প্লিজ আপনার সাথে কথা হয়, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আপনার সবগুলো কমিটি দেবেন। আমার কমিটি চাচ্ছেন তো আমি আপনাকে কথা দিলাম এই মিডিয়া আপনি আমাদের অফিসে আসবেন, আপনাকে আমরা ইনভাইট করছি, ছাত্রশিবির কেন্দ্রীয় অফিসে আসবেন, আপনাকে সকল কমিটি সকল থেকে দেওয়া হবে। আমি এখানে লাইভলি বলছি সবাইকে যে আপনি আমাদের অফিসে আসবেন, আমি সব কমিটি দিব। আপনি 10 বার রাকিব ভাই বলছেন, আমি আপনার একবার ইন্টারফেয়ার করিনি, আমি আপনাকে আবার বলছি। জি জি, থ্যাংক ইউ। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আমি ছাত্র দলের সকল কমিটি এই যে সবার সামনে ঘোষণা দিলাম, সকল কমিটি এই 15.5 বছরের এই ফেসিস্ট হাসিনার আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ সব কমিটি প্রকাশ করবো, আপনাকে দিব। আপনি কথা দেন যে আপনি আমাকে দিবেন, আপনি কথা দেন যে আমি একটু ভিডিও দেখাতে চাই, প্লিজ আমি আজকে একটা ভিডিও একটু দেখাবো আমি দর্শক। আচ্ছা প্লিজ, তাহলে তো টক শো না, না এই বিষয়টা নিয়ে আমরা সে আমাকে মন্তব্য জানবো, চ্যালেঞ্জ করেছে। এর উপর দায় দিয়ে দেন রাকিব ভাই। জাহিদ ভাই আমি আমরা মন্তব্য দিই, আপনি আমাকে 10 বার রাকিব ভাই কিছু ঘটবে আপনাদের, আপনারা অপকর্ম করবেন, সবকিছু করবেন, অপরাজনীতি করবেন, দায়টা আমি মিডিয়ার সামনে আমি আবার বল, আমি অন্য প্রসঙ্গে যাব। তিনি আমাকে আমরা একটু হান্নান মাসুদের বক্তব্যটা নেই। না প্লিজ আমারটা আমি আবার বলছি, ওনারা বলুক, সমস্যা আমি আবারও দর্শকদের উদ্দেশ্যে বলছি, আমার 15.5 বছরের যতগুলো কমিটি আছে আমি এখান থেকে বের হয়ে 1 ঘন্টার মধ্যে আমি আপনাকে পাঠাবো। আপনি আমাকে কথা দেন, আপনি আমাকে কথা দেন যে আপনার 15 বছরের। জি জি, আমি দিব, আপনি আমার অফিসে আসবেন, আমি আপনাকে দিব ইনশাআল্লাহ। আচ্ছা যে ভিডিওটি দেখালেন সেটি নিয়ে আপনার মন্তব্য জানবো, এটা কিন্তু সোশ্যাল মিডিয়া। না আমার যদি সে আমাকে প্রশ্ন করেছে না, আমি আমার জবাব চেয়েছে, তো আমি তো জবাব দিচ্ছি। আমরাও ভিডিও ক্লিপিংসে শুনতে পেলাম আপনি বলছেন। আমি বলছি প্লিজ আমি আনসার দেব, দায় দিয়ে দাও শিবপুর করে। আমি বলছি সেটা একটু ব্যাখ্যাটা দিবেন, তারপর আমরা একটু শুরু করব। আপনি আমার এটা চ্যালেঞ্জটা নেবেন না, আমি তো এটা ব্যাখ্যা দেব, আমি তো কথা দিচ্ছি। জি নিয়েছি রাকিবের চ্যালেঞ্জ, আপনি আমাকে দিবেন, আপনি একটু 1 ঘন্টার মধ্যে দিবেন, আমি দেব তো 1 ঘন্টার মধ্যে। দায় দিয়ে দাও নিয়ে একটু বলবেন, আমি অবশ্যই বলবো। দর্শকরা সবাই অপেক্ষা করছে আপনার এই শিবিরের দায় দিয়ে দিও। আমি এর জন্যই বলি যে গুপ্ত এবং এখানে অধিকাংশ ছাত্রলীগের নেতাকর্মী জড়িত করেন, তাদের কোনোদিন এই সাহস নেই কমিটি প্রকাশ করার। আমি স্পষ্টভাবে বলছি, ইতিহাস কখনো ক্ষমা করবে না, কোনো অপব্যাখ্যায় কাজ হবে না। আপনি আমাকে বলেছেন, আমি তো আপনাকে বললামই 15.5 বছরের কাউন্সিল সবকিছু আমি আপনাকে সরবরাহ। আচ্ছা, আমি সুযোগ পাবো? হ্যাঁ, আমরা একটু হান্নান মাসুদের বক্তব্য। আমার কিন্তু একটা প্রশ্নের জবাব দিলাম, তিনি তো আমাকে 10টা প্রশ্ন করেছেন, আপনি একটা আনসার দেন নাই। আমার একটা প্রশ্ন নিয়ে অ্যাড্রেস করেননি। একটু ঘুরে আমার কমিটির কথা বলেছেন না? আচ্ছা, আমার কমিটির কথাই তো বলেছেন, আমি তো আপনাকে বললাম, আমি আবারও সবার সামনে কি করছি, 15.5 বছর হাসিনার আমলে সকল বিশ্ববিদ্যালয়ের কি কাজ করেছেন সকল বিশ্ববিদ্যালয়ের কমিটি স্থাপন করে আমরা একটা চ্যালেঞ্জ নিই রাকিব ভাই, যে আসুন আগামীকাল টিএসসি তে অথবা যে কোনো একটা জায়গায় আপনারা 15 বছরের সকল কার্যক্রম সারা দেশের সকল শিক্ষার্থীর কাছে প্রকাশ করবেন, আমরা আমাদের সকল কার্যক্রম প্রকাশ করব, এবং এই 6 মাসে আপনারা কি করেছেন সেটা সকল শিক্ষার্থীদের কাছে আপনারা ওপেন প্রজেক্টরে দেখানোর ব্যবস্থা, প্রদর্শনের ব্যবস্থা করুন, আমরাও করি। এরপর সাধারণ শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেবে কারা ওপেন সংগঠন আর কারা গুপ্ত সংগঠন। যারা 15.5 বছরের তাদের কর্মীটাই চিনাইতে সাহস দেখায় না, তারা আমাকে আমার কর্মসূচি জানতে চায়। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি গঠন করার পর ছাত্রলীগের সাথে সংযুক্ত থাকার পর 6 জনকে কেন আপনাকে বহিষ্কার করতে হয়েছে? এর কি হবে? শেখ হাসিনা যেদিন প্রথম ক্ষমতা নিয়েছে 2009 সালে, 6 জন ছাত্রলীগের সাথে যুক্ত থাকার কারণে কেন তাদেরকে বহিষ্কার করতে হয়েছে? এই উত্তর দিবেন প্লিজ। আমি প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি ঘোষণার পর 6 জন ছাত্রলীগের পোস্টদারী ছিল, তাদেরকে ওনারা বহিষ্কার করেছেন, এটা কি সম্ভব? আমি প্রতিটা প্রশ্নের জবাব দিতে। আচ্ছা, রাকিব ভাইয়ের আরো প্রশ্ন রয়েছে, জাহিদ ভাইয়ের কাছে রয়েছে, আমি একটু হান্নান। আমি কোনো আনসার পাইনি। আচ্ছা, দর্শকরা পেয়েছে কিনা দর্শকরা কমেন্ট করবেন। আজকে এই যে আমার দুই পাশে দুইটা বড় সংগঠন যারা দীর্ঘ সময় ধরে ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছে, প্রশ্নটা করে একটু হান্নান মাসুদ করবো। প্রশ্নটা সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুয়েটে কি আসলেই কি কলুষিত করে ফেলেছে কিনা গুপ্ত শিবির, যে অভিযোগটি করলেন রাকিব ভাই? আমি সেটাই বলছি যে হচ্ছে আমাদের দুই পাশে দুইটা বৃহত্তম ছাত্র সংগঠন, বাংলাদেশের দুইটা ছাত্র সংগঠন দীর্ঘ সময় ধরেই হচ্ছে বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে। আমি আমার ছোটবেলা থেকে দেখেছি মিছিল দিতে, স্লোগান দিতে, ছাত্র শিবির, ছাত্রদল, ভাই ভাই বাংলাদেশের ভয় নাই, এই স্লোগানগুলো দেখেছি। আমি 2014 নির্বাচনের আগে আমি মিছিল দেখেছি, একই সাথে একই ব্যানারে দুই পাশে দাঁড়িয়ে মিছিল দিচ্ছে। আমরা সেইরকম একটা পলিটিক্স আসলে বাংলাদেশে আশা করি। আমরা দেখেছি হচ্ছে চট্টগ্রাম কলেজে শিবির ছাত্রদল হামলা পাল্টা হামলা হয়েছে। আমরা দেখছি যে হচ্ছে আপনার
এই কুয়েটে এটা নিয়ে প্রশ্ন উঠছে, এটা যদিও হচ্ছে আমাদের চোখে যেটা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্র দলের সংঘাত, তো হচ্ছে বিভিন্ন জায়গায় যে ধরনের সংঘাতগুলো হচ্ছে দায় চাপানোর কিংবা দায় এড়ানোর রাজনীতি, এই দায় চাপানো আর দায় এড়ানোর রাজনীতি কিন্তু এই যে 2024-এ এসে আসলে হচ্ছে এই দেশের মানুষ গ্রহণ করবে না। আমি বলবো যে হচ্ছে দায় চাপিয়ে কিংবা দায় এড়িয়ে বাংলাদেশে যদি রাজনীতি করতে চান তাহলে মাথায় একটা বিষয় রাখতে হবে যে এখন প্রতিটি মানুষের হাতে একটি মোবাইল রয়েছে, প্রতিটি জায়গায় কোথায় কোথায় সিসি ক্যামেরা আছে তাও হচ্ছে কিন্তু এখন সকলের জানা নেই, যার ফলে কি হয় আপনি হচ্ছে গুলি করছেন কিন্তু গুলির সামনে থেকে আপনার ছবিটা তুলে ফেলা হচ্ছে যে গুলি হাতে আপনি গুলিটা করছেন, আপনি ছাপাতি নিয়ে হারছেন সেই আপনার সামনে থেকেই ছবি চলে আসতেছে, ভিডিও চলে আসতেছে যে আপনি ছাপাতি নিয়ে হারছেন। আচ্ছা, যদি তাদের অভিযোগ ধরে একটু প্রশ্নটা করি যে আজকে যেটি শুনলাম আমরা টিএসসিতে যখন প্রেস কনফারেন্স হলো সেখানে কিন্তু স্পষ্ট তারা যেটি বলছেন যে বৈষম্য বিরোধী যে কমিটি রয়েছে সেই কমিটির ওমর ফারুকের কথা বলা হচ্ছে, তিনি আহ্বায়ক, তিনি তার আসলে ছাত্র হ্যাঁ 3 যে সমর্থক ছিল তাদেরকে ধর বলে আসলে তেড়ে যান। এই বিষয়টা আপনারা খোঁজ নিয়েছেন কি আসলে কি তাদের উস্কানিতে রয়েছে? আমি একটু শেষ করছি। আমি হচ্ছে এই যে দায় চাপানো আর দায় এড়ানোর, আমি ভাবছি যে হচ্ছে এই জায়গায় এসে সেখানে যে 10-15 জন লোককে আমরা আসলে অস্ত্র হাতে দেখেছি, কোন বিষয়টা ধর মারি কিল ঘুষি এই ইস্যুটা সবচাইতে বড় নাকি হচ্ছে দা চাপাতি ভটি নিয়ে কোপাইতে আসা সেই ইস্যুটা বড়? আমি ভেবেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে বসে ওনারা যখন হচ্ছে ভিডিও দেখাচ্ছিলেন তখন হচ্ছে যে 15-20 জনের হাতে দা চাপাতি ভটি দেখা গিয়েছে, তাদের ভিডিওটা দেখিয়ে এদের পরিচয়টা ওই ফাঁস করার কথা ছিল, কিন্তু সেই জায়গা থেকে দেখা হচ্ছে কে ধর বলেছে সেটা প্রকাশ করে মূলত হচ্ছে যে দা চাপাতি হাতে যারা আছে তাদেরকে আড়াল করার চেষ্টা হচ্ছে, কিন্তু সেই পরিচয়গুলো কিন্তু চলে এসেছে। গত রাতে আমরা দেখছি হঠাৎ করে যাচ্ছে চাপাতি হাতে যাকে দেখা গিয়েছে তাকে যুব দলের সহসভাপতি যখন বলা হয়েছে কিন্তু হচ্ছে অস্বীকার করা হয়েছিল যে এটা 2014 সালের ছবি, কিন্তু পরবর্তী দেখা গিয়েছে যে এটা গতকালকেরই ছবি এবং সেই বিষয় জেনে যুব দল একজনকে বহিষ্কার করেছে, কিন্তু সেখানে তো একজন ছিল না, বাকিরাও ছিল। যেখানে এই ক্যাম্পাসের ভিতরে আসলে কাদের আহ্বানে আমরা তো এই স্পষ্টতা যে হচ্ছে সেখানে ধরেন হচ্ছে ওই যে ওমর ফারুক বলেন আরো কিছু শিক্ষার্থী বলেন তারা ধরেন হচ্ছে ছাত্রদল উপর হামলা করলো, ছাত্র 4-5 জনকে পিটালো, হাত দিয়ে পিটাইছে না তো লাঠি হাতে পিটাইছে, এবং তারপরে তাদেরকে যখন বের করে দিল সেখান থেকে এবার কেন ক্যাম্পাসের বাইরে থেকে আমি একটু বলছি ক্যাম্পাসের বাইরে থেকে যখন অস্ত্র হাতে চাপাতি হাতে তাদেরকে নিয়ে আসা হয় এদেরকে কারা ডাকছে? আপনি কথা বলতে দিলে আমি বলবো, না হলে না, আমি সেটা বলছি, আমি আপনাকে বলছি কথাটা আমাকে শেষ করতে দিন। আচ্ছা, দা চাপাতি হাতে এদের পরিচয়টা প্রকাশের চাইতে ওমর ফারুকের পরিচয়টা প্রকাশ যখন বড় হয়ে ওঠে তার মানে হচ্ছে আপনি ওই সন্ত্রাসীদেরকে আড়াল করে যে হচ্ছে সন্ত্রাস করে না তাকে আপনি হচ্ছে সামনে আনার চেষ্টা করছেন। এই বিষয়টাতে এইভাবে আমি আজকে দেখলাম যে হচ্ছে যুবদলের সহসভাপতি তাকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু দেখেন তাকে খুঁজে পাবেন কিন্তু হচ্ছে কোনো না কোনো বড় একজন নেতার আশ্রয় এখন ঠিকই আছে, তাকে পুলিশ ধরতে পারবে না, আইন শৃঙ্খলা বাহিনী তাকে খুঁজেই পাবে না। বিষয়টা যতজন মানে হচ্ছে আমি মনে করবো যে যতজনকে বহিষ্কার করেন তাদেরকে একই সাথে ধরে পুলিশে তুলে দেন, কারণ হচ্ছে তারা পরবর্তীতে আবারও একই ধরনের অপকর্ম করে, তাদের বিরুদ্ধে যখন হচ্ছে প্রশাসন কোনো ব্যবস্থা নিতে যায় তখন আমি বিভিন্ন জায়গায় আমার প্রমাণ পেয়েছি। আমার নিজ উপজেলা একজন বহিষ্কৃত নেতাকে যখন হচ্ছে নেতার বিরুদ্ধে পুলিশ যখন মামলা নিচ্ছে তখন হচ্ছে জেলা সভাপতি পরিচয় দিয়ে ফোন দিয়ে পুলিশকে ধমকানো হচ্ছে ওর বিরুদ্ধে কেন মামলা নিচ্ছেন, এই জাতীয় বিষয়গুলো ঘটছে। পাশাপাশি হচ্ছে ওমর ফারুকের যে বিষয়টা আজকে ওনারা যখন উপস্থাপন করেছেন আমরা কিন্তু এর আগে এই বিষয়টা জানতে পারিনি, আমরা তখন একটা মিটিংয়ে ছিলাম সেখান থেকে সরাসরি এখানে এসেছি, আমরা এই ব্যাপারে অবশ্যই ব্যবস্থা নিব, আমরা এটাকে তদন্ত করে দেখবো আসলেই আমাদের যে ওমর ফারুক যে কমিটিতে আছে সেই ব্যক্তি কিনা নাকি অন্য ব্যক্তি। আমি যতটুকু খোঁজ খবর নিয়েছি হচ্ছে এই ওমর ফারুক আর সেই ওমর ফারুকের মধ্যে পার্থক্য ভিন্নতা রয়েছে, নামের মিল রয়েছে, কিন্তু তারপরে এটা আমরা এখনো তদন্ত করার সুযোগ পাইনি, আমরা পরিপূর্ণ তদন্ত করে অবশ্যই আমরা ব্যবস্থা নিব। না এটা তো বললেন এখন যেহেতু অভিযোগ আমাদের কাছ থেকে এসেছে আজকে সন্ধ্যায় অভিযোগ এসেছে আমাদের কাছে না, আপনারও অভিযোগ এসেছে সোশ্যাল মিডিয়া থেকে, সেটা আমরা তখন জানতে পেরেছি, আপনারা এখন বলছেন যে আমরা তখন থেকে জানতে পারলাম যে এটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ওমর ফারুক নয়, আমরা জানতে পেরেছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ওমর ফারুক নয়, কিন্তু এখন যেহেতু আপনি আবার বলেছেন আমরা আরেকবার এটাকে তারপরে আমরা দেখলাম যে ভিসিকে অবরুদ্ধ করে রাখা হলো লম্বা সময় ধরে, সেখানে বলা হচ্ছে রাজনীতি করা যাবে না, এই রাজনীতি বন্ধের জন্য যেই অবস্থাটি তৈরি করা হলো সেটিও কি এক ধরনের রাজনীতি কিনা সেটি এক ধরনের প্রশ্ন। আবার আরেক ধরনের প্রশ্ন আসছে যে আমরা দেখেছি যখন গণঅভ্যুত্থানের আগের সময়ে তখন কোনো কিছু হলেই শিবির ট্যাগ দিয়ে দেওয়া হতো, দিয়ে দায় চাপিয়ে দেওয়া হতো, তো এই গণঅভ্যুত্থানের 7 মাস পরে এসে আমরা আবার সেই একই ধরনের রাজনীতি দেখতে পাচ্ছি, এই বিষয়ে আপনাদের অবস্থান কি বা বক্তব্য কি থাকবে? জি, আপনাকে ধন্যবাদ। প্রথমত হচ্ছে রাকিব ভাইয়ের কাছে প্রশ্ন যেটা ছিল যে উনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কমিটির কথা বলেছেন, আমাদের কাছে প্রাপ্ত তথ্যপত্রের আলোকে সেখানে ওনাদের কমিটির 13 জন ছিল যারা কোনো না কোনোভাবে ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল। তো কুয়েটে যেটি ঘটেছে আসলে দেখুন শিক্ষার্থীদের একটা সেন্টিমেন্টগত বিষয় আছে। আপনি যদি বইটার কথা চিন্তা করেন, যখন আবরার ফাহাদকে হত্যা করা হলো তখন কিন্তু সেখানকার শিক্ষার্থীরাই এই দাবি তুলেছিল যে তারা ছাত্র রাজনীতি চায় না। তো কেন চায় না এই কোশ্চেনগুলোর আনসারের মধ্যে আসলে আমাদের এই বর্তমান পরিস্থিতিগুলো ইয়ে করে। আমি একটা পরিসংখ্যানের কথা বলছি, একটা আর্টিকেলে সেটা পেলাম, সেটা হলো খুলনা ইউনিভার্সিটিতে ছাত্র রাজনীতি শুরু থেকে নিষিদ্ধ, এবং সেখানে তাদের স্টুডেন্টদেরকে কোশ্চেন করা হয়েছিল একটা সার্ভেতে যে আপনারা কেন খুলনা ইউনিভার্সিটি বেছে নিয়েছেন। সেখানে মোর দেন 60% স্টুডেন্ট তারা বলেছে যে এই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নেই, এই কারণে আমি খুলনা ইউনিভার্সিটিকে বেছে নিয়েছি। তাহলে রাকিব ভাইয়েরা কি আজকে এই বিষয়গুলো কি অবজার্ভ করছেন? কেন ছাত্র রাজনীতির প্রতি এত ট্রমা তৈরি হলো শিক্ষার্থীদের, কেন ভীতিগুলো তৈরি হলো? এটা 15 বছরের ফ্যাসিবাদের যে ছাত্র রাজনীতি সেটা পাশাপাশি তার আগেও কিন্তু অনেক কিছু ঘটেছে, সেই বিষয়গুলোকে যদি আমরা এখন পুনরাবৃত্তি
করি, আবার যদি সেই একই যাত্রায় ফিরে যাই, তাহলে শিক্ষার্থীরা আসলে এই দাবি তুলবে। তারা যেটি বলছেন, ছাত্র রাজনীতি নিয়ে যদি তারা যেটি বলতে চাইছেন একটু যুক্ত করে দিই, বলতে চাইছেন যে যেহেতু বৈষম্য বিরোধী কমিটি রয়েছে, আপনারা গোপনে সেই বৈষম্য না, আমাদের কমিটি বৈষম্য বিরোধী বিষয়ে তো উনি ব্যাখ্যা দিয়েছেন। Okay, আর বাকি যেটা সেটা হচ্ছে যে চালিয়ে আমরা আপনার মনে আছে জুলাই বিপ্লবের সময়, সংগঠনে এরকম অভিযোগ জুলাই বিপ্লবের সময় অর্থাৎ জুলাই আন্দোলনের সময় ছাত্রলীগের একটা টার্ম ছিল, আপনার মনে আছে কিনা, চালিয়ে দিন। তো ঠিক একই জিনিসের পুনরাবৃত্তি আজকে আমাদের রাকিব ভাই করলেন যে দায় শিবিরকে দিয়ে দাও। তো এটার মধ্যে পার্থক্যটা আসলে কোথায়? এটা কেন বলেছি? খুলনা বিশ্ববিদ্যালয় থেকে একটু শুনি। খুলনা বিশ্ববিদ্যালয়ের আমাদের যে ছাত্র শিবিরের রানিং সেক্রেটারি, আচ্ছা, আমি খুলনা বিশ্ববিদ্যালয় তিনি কিন্তু ব্যাখ্যা দিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি নাই। উনি শেষ করলে আমি সময় দিচ্ছি। আচ্ছা, খুলনা বিশ্ববিদ্যালয়ের আমি বলেছি স্টুডেন্ট হলো আমাদের ছাত্র রাজনীতি। আমি বলতে চাই ছাত্র রাজনীতি আসলে কেন, এই কোশ্চেনের আনসারটা হচ্ছে যে যেখানে শিক্ষামূলক একটা চর্চা হবে, সবার ভিতরে শিক্ষামূলক এজেন্ডা নিয়ে সবাই হাজির হবে, সবার মধ্যে সেবামূলক এজেন্ডা নিয়ে হাজির হবে, এখান থেকে রাজনৈতিক সচেতনতা তৈরি হবে, ভবিষ্যৎ রাজনীতি নেতৃত্ব তৈরি হবে, জাতিকে যারা লিড দিবে, পৃথিবী বুকে যারা বাংলাদেশকে লিড করবে, তারা এখান থেকে তৈরি হবে। এই জন্যই তো ছাত্র রাজনীতি। কিন্তু আপনি সেই আবার দৃশ্যগুলো তো আমাদেরকে গতকাল দেখালেন, যেটা আমরা ইতিপূর্বে ছাত্রলীগের ক্ষেত্রে দেখেছি। যেমন আজকে আপনার প্রাইভেট ইউনিভার্সিটিতে একজনকে পাওয়া গেল যে তিনি হচ্ছেন ডেপুটি ইউনিভার্সিটি, তিনি ব্যাগে করে দেশি অস্ত্র নিয়ে এসেছেন এবং তিনি ছাত্রদলের কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন। তাহলে ছাত্র রাজনীতি আপনি নোটে রাখুন, ব্যাখ্যা দিবেন, দর্শকরা আপনার ব্যাখ্যা শোনার জন্য ওয়েট করবে। আর অনেক কোশ্চেন ছিল ব্যাখ্যা, কিন্তু দর্শকরা পেয়েছে কিনা তারা বলবে। তো এই যে আবার পুনরাবৃত্তিতে আমরা যাচ্ছি, কে যাচ্ছে এটা কি বোঝার জন্য কি খুব বেশি আমাকে অ্যানালাইসিস করার প্রয়োজন আছে? এটা তো খুব দৃশ্যমান দেখা যাচ্ছে, সবাই সেটা বলছে যে কারা করছে। তিনি দায়ও স্বীকার করে নিয়েছেন যে গতকাল ঘটনা যুবদল, এরপরে স্থানীয় যারা বিএনপি ছিল তারা জড়িত ছিল, এবং তাদেরকে ডেকে কে নিয়ে আসছে সেটার প্রশ্ন তো আমাদের হারুন মাসুদ তিনি করেছেন, সে উত্তর তিনি দিবেন। এখন আসুন যে ঐক্য বিনষ্টের যে জায়গাটা, এটা কার কারণে হচ্ছে? আমরা যে জুলাই স্পিরিট আসলে কি, রাকিব ভাইকে প্রশ্ন করি, উনি পয়েন্টগুলো বলবেন, কোশ্চেনটা একটু রাখুন। জুলাই স্পিরিট আসলে কি ছিল? সবাই ঐক্যবদ্ধ ছিল যে সবার প্রতি জুলুম করা হচ্ছে, সবাই একজন মাজলুম, তো জালিমের বিরুদ্ধে লড়ে যাবে। আমি একটা উদাহরণ দিচ্ছি, যখন জুলাই আন্দোলন চলছিল আমি বাজারে গিয়েছিলাম, তো একজন সবজি বিক্রেতা তিনি আমাকে বলছেন যে আমাকে দ্রুত বিক্রি শেষ করে ক্লোজ করে রাস্তায় যেতে হবে, আন্দোলনে যেতে হবে। আমি ওনাকে কোশ্চেন করেছিলাম যে কেন আপনি যাবেন, আপনি তো সামান্য একজন সবজি বিক্রেতা। বললো দেখুন যেখানে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে শিক্ষার্থীদেরকে মেরে ফেলতেছে, সেখানে আমি কেন এখানে বসে থাকবো? আমি বললাম যে সেখানে তো গেলে গুলি করে দিবে, আপনি তো মারা যেতে পারেন। বলে যেগুলো মরণকে আমরা ভয় পাই না। তাহলে এই যে স্পিরিটগুলোর মধ্য দিয়ে, এত শাহাদাত, এত রক্তের মধ্য দিয়ে আমরা জুলাই পেয়েছি, তো সে জায়গায় এসে আজকে ঐক্য বিনষ্টটা কার কারণে হচ্ছে? এটা তো সব দৃশ্যমান। আমরা রাকিব ভাইদের সাথে 5ই আগস্টের পরে দেখা করার কথা ছিল, তো উনি আমাদেরকে সময় নিয়েছেন। সময় নেওয়ার পর আমরা কিন্তু নয়াপল্টন অফিসে গিয়ে দেখা করে এসেছি, কিন্তু সেটা মিডিয়াতে ওনারা আসতে নিষেধ করেছেন, এটা যেন মিডিয়াতে প্রকাশ না পায়। এরপরেও আমরা অনেকবার ওনাদেরকে নক করেছি, আসুন একটু বসি, আমরা কিভাবে করে ছাত্র রাজনীতির নয়া স্বরূপ আমরা তৈরি করতে পারি। এরপরে বৈষম্য বিরোধী মাঝখানে একটা কর্মসূচি ঘোষণা করে সেখানে ওনাদেরকে ডেকেছে, ওনারা আসেননি। তাহলে ঐক্যটা কার কারণে বিনষ্ট হচ্ছে আপনি আমাকে একটু বলুন এটা। তো এই জায়গাগুলো আমার মনে হয় যদি আমরা একটু যদি নয়া স্বরূপে যেতে না পারি, তাহলে ছাত্রদের দ্বারা প্রত্যাখ্যিত হবে। ছাত্রদের পালস দেখলাম সামনে আমরা হয়তো বড় ধরনের রোগাক্রান্ত অবস্থা দেখতে পাবো। রাকিব ভাই এই প্রশ্নের জবাবটা নিয়ে আলোচনা শেষ করতে চাই। জবাব দিতে চাই। তিনি বলেছেন যে কেন ঐক্যটা বিনষ্ট হচ্ছে। খুব সংক্ষেপে আমরা তো আবারও বলছি, আমরা সন্দেহ করছি যে তাদের এই তারা ডাকছেন, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছেন, আপনারা সাড়া দিচ্ছেন না। জি এটা বলছি যে আমরা সন্দেহ করছি যে তাদের কমিটিতে সর্বশেষ যে কমিটিগুলো ছিল সবগুলো অধিকাংশ ছাত্রলীগের নেতা কর্মী। আপনি একটা প্রমাণ দেখান। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা বহিষ্কার করেছেন, আপনারা ছাত্রলীগ জাহাঙ্গীরনগরে 13 জন শিক্ষিত ছাত্রলীগ, আমরা স্বীকার করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাদের সেক্রেটারি তাদের রাজনীতি, এই রাজনীতি কি দর্শকরা বুঝতেছেন না? ঠিক আছে, তাহলে আপনি বলেন এই জেনারেশনকে এত বোকা কেন ভাবছেন? রাকিব 1 মিনিটে শেষ করি আমরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার জেনারেল স্টুডেন্টদের নিকট ছেড়ে দিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্ট, তারা সরাসরি ছাত্রলীগের পোস্টদারি নেতা, আমি বলে দিচ্ছি, তারা স্বীকারও করছে, এবং তিনি বলেছেন যে না তিনি জানতেন না যে কমিটিতে রয়েছেন। তো যা হোক সেটি গেল। এখন তারা এখন পর্যন্ত আই থিংক বলেন ভাই 20 বার অর্থাৎ 20 বারের অধিক ওনার সাথে ওনার সেক্রেটারির সাথে বসে এই ব্যাখ্যাগুলো দেওয়া হয়েছে, এবং আপনি যদি এখনো সার্চ করেন অধিকাংশ মিডিয়াগুলোর সেই বারবার সুযোগ দিচ্ছে, কিন্তু তার মানে পিছনে ফিরে যাওয়া, আবার সে আগের রাজনীতি, আবার সে ফ্যাসিবাদ কায়েম, এটা নিয়ে তো আসলে নতুন বাংলাদেশ গড়া পসিবল। আচ্ছা ঠিক আছে, আমি আমার বক্তব্য সামান্য একটু বলতে পেরেছি। তিনি বলেছেন ওকে, তিনি যদি খুশি থাকেন কোনো সমস্যা নেই। আমি আমার বক্তব্য দুটি শেষ করে দিচ্ছি। খুলনা বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ, এর ক্ষেত্রে তিনি আবার সাফাই গেলেন যে খুলনা বিশ্ববিদ্যালয় কেন ছাত্র রাজনীতি নিষিদ্ধ। সাফাই কেন? এটা আমার সার্ভের রিপোর্ট, না ঠিক আছে, আমার সাফাই গাওয়া না, আমি রিপোর্ট যেটা পেয়েছি। সরি, আচ্ছা আমি হান্নান ভাই আপনার কাছ থেকে শেষ করতে চাই আলাপটা, সেটা হচ্ছে মানে এই যে ছদ্মাবরণের যে অভিযোগটা আছে, অভিযোগ পাল্টা অভিযোগ, মানে ছাত্রলীগ ছাত্র শিবির, ভাই একটা কথা শুধু বলি, আমি লাইভে বলি, শিষ্টাচার থাকা উচিত, ছাত্র শিবির প্রদর্শন করে কথা বলা উচিত। এই অভিযোগ পাল্টা অভিযোগ কি যে ঐক্যের যে সুসংগত অবস্থান সেটা কি বিনষ্ট করছে? দেখেন, অভিযোগ ছাত্র দলের বিরুদ্ধে আছে, ছাত্র শিবিরের বিরুদ্ধে আছে, আবার বৈষম্যের বিরুদ্ধেও দেওয়া হচ্ছে। যেমন হচ্ছে ভাই বললেন যে ছাত্র শিবিরের সেক্রেটারি ছাত্রলীগের ছিল, কিন্তু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 7 জনকে বহিষ্কার করতে হয়েছে সমালোচনার কারণে ছাত্রলীগ থেকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 13 জনের আমরা নেক্সট টাইম পেলে বহিষ্কার করব। এবং হচ্ছে এরকম ভাবে হচ্ছে, আসলে বিভিন্ন জায়গায় হচ্ছে, এটা বাস্তব আমরা জানতে পারি। কিন্তু কথা হচ্ছে এটার কারণে আপনাকে হচ্ছে এক টেবিলে বসবেন না, একসাথে খাবেন না, হচ্ছে আগের ধারা রাজনীতি চালিয়ে নেওয়ার জন্য সুকৌশলে এড়িয়ে যাবেন, এটা হচ্ছে না। আমি তো ভাইকে বলছি যে আপনারা আহ্বান করুন, আগামী রাজনীতি ছাত্র রাজনীতি কিভাবে হবে আমরা সবাই মিলে পরিবর্তনের জন্য কাজ করবো, রূপরেখা তৈরি করবো, ছাত্রদল লিডিং হিসেবে যদি আহ্বান করে আমরা সবাই যাবো।
আমরা মনে করি বাংলাদেশ আগামীর জন্য সুন্দর ছাত্র রাজনীতির জন্য নতুন রূপরেখা দরকার, এটা তৈরি করতে হবে। এই তৈরির ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হিসেবে আমাদের চোখে এখন পর্যন্ত ছাত্রদল, কারণ ওনারা না হচ্ছে আমরা ডাকলে আসতেছেন, বিভিন্ন অজুহাত দেওয়া হচ্ছে, ছোট ছোট অজুহাত দিয়ে মানে জাতীয় এই বিষয়টাকে, যে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে একটা রূপরেখা তৈরি করতে হবে, এটাকে মানে হচ্ছে মুছে দিতে চাচ্ছেন। ছাত্র শিবির গুপ্ত রাজনীতি করে, ছাত্রদল ছাত্রলীগ নিয়ে রাজনীতি করে, সন্ত্রাসী রাজনীতি করে, এবং বৈষম্য বিরোধী সেদিন কেন হচ্ছে ডক্টর ইউনূসের ওখানে সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন, এই সকল কোশ্চেন তুলে না এই ছোট বিষয়গুলোকে নিয়ে ওনারা আসলে আগামী ছাত্র রাজনীতি কেমন হবে সেটা ঠিক করতে আমরা প্রত্যাশা করব, আমরা প্রত্যাশা করব যে ওনাদেরকে ছাত্রলীগকে যেভাবে শেখ হাসিনা লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করছে আওয়ামী লীগ, ঠিক একইভাবে আমি আমার শেষ 2 সেকেন্ড বলতে চাই, যদি অনুমতি দাও মনে করেন না, তাহলে নেক্সট টাইম আর এইভাবে ডাকবেন না। আমি শেষ সিসি ক্যামেরা ফুটেজ রয়েছে কুয়েটে, তো আমরা অনুরোধ জানাচ্ছি বিনীতভাবে ওই সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সূত্রপাত, কারা কার উপর হামলা করলো, প্লিজ। আমি এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তাদেরকে সোচ্চার হওয়ার জন্য আহ্বান দিচ্ছি। জাহিদ ভাই 30 সেকেন্ড প্লিজ। দরকার ভাই, আমি আপনাকে একদম একটু 30 সেকেন্ড আমরা একটু নেই, শেষ করতে হবে অনুষ্ঠান। নিশ্চয়ই আলাপের সুযোগ সামনে থাকবে। জাহিদ ভাই 30 সেকেন্ড। আমরা কেন গুপ্ত রাজনীতি নিয়ে কথা বলি? তিতুমির কলেজে যিনি সময় নেই। জাহিদ ভাই ছাত্রদল বিএনপির আদর্শকে ওন করে কিনা, লালন করে কিনা, এটি ছাত্রদলকে ক্লিয়ার করা দরকার। বিএনপি কোন ধারার রাজনীতি বাংলাদেশ শুরু করেছিল, কিন্তু আজকে 2025 সালে এসে ছাত্রদল তারা কোন ধারার রাজনীতির দিকে যাচ্ছে, এটা ওনাদেরকে ক্লিয়ার করতে হবে। আমি আমার গতকাল একটা পোস্টে বলেছি, ফেসবুক পোস্টে, আজকে বলছি, আমরা ওনাদের শত্রু না, আমরা চাই যে ওনাদেরকে বন্ধুপ্রতিম মনে করি, ঐক্যবদ্ধভাবে বাংলাদেশটা এগিয়ে যাক, আমরা একসাথে কাজ করি। আমাদের সর্বশেষ নিশ্চয়ই আলাপের আরো আমি চাই যে এরপর থেকে আপনাদের এই টকশোগুলো হোক, যে শিক্ষার্থী বান্ধব ছাত্ররাজনীতি কেমন হবে, বাংলাদেশটা কিভাবে করে একটা সমৃদ্ধ জায়গায় পৌঁছাবে, সেটা নিয়ে পলিসি ডিবেট হোক, সেটা নিয়ে পলিসি উপস্থাপন হোক, এই আলোচনাগুলো জারি থাক, এটা আমাদের প্রত্যাশা। ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক শেষ করছি এখন প্রকাশ, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। দর্শক এখানে দেখলেন যে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম ভাই যে তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, সেই চ্যালেঞ্জ কিন্তু সে অ্যাকসেপ্ট না করে উল্টো ছাত্র শিবিরকে গুপ্ত সংগঠন বলেছে। ছাত্র শিবিরকে গুপ্ত সংগঠন বলেছে। গত 15 বছরের যা কার্যক্রম, 15 বছর ছাত্র শিবির যা কার্যক্রম করেছে সমস্ত কিছু ওপেন দেখাতে চেয়েছে, কিন্তু ছাত্রদল সেটা দেখাতে পারবে না। কারণ হচ্ছে তারা যে কার্যক্রম করে সেটা জঙ্গলির মতো, ছাত্রলীগের মতো না। ছাত্রলীগ যে কার্যক্রম করে ছাত্রদল একই কার্যক্রম করে, তো সেগুলো তো তারা প্রকাশ করতে অক্ষম, সেটা তো প্রকাশ করলে তাদের মুখোশ উন্মোচন হয়ে যাবে। এই জন্য উল্টো ছাত্র শিবিরকে মানে গুপ্ত সংগঠন বলছে। তো আসলে গুপ্ত সংগঠন আসলে কারা? যাদের কার্যক্রম ওপেন ভাবে প্রকাশ করতে পারে না তারাই তো গুপ্ত সংগঠন। ছাত্র শিবিরের কোনো কার্যক্রম গোপন নয়, তারা তো প্রকাশ করতে চেয়েছে। আর এখানে ছাত্র দলের সভাপতি কিন্তু এখানে এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে পারেনি। তো সব মিলিয়ে আজকের বক্তব্যটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।